একবার ২৮ ফেব্রুয়ারির রাতটার কথা ভাবুন তো। রাতের আকাশে মুহুর্মুহু মিসাইলের ঝলকানি, কান ফাটানো সাইরেনের শব্দ, আর সকালে ঘুম থেকে উঠেই খবরের শিরোনাম, ইরানের ওপর মার্কিন ইসরায়েলি যৌথ হামলা। দৃশ্যটা বেশ নাটকীয়, তাই না? সাধারণত যখন আমরা এই ধরনের খবর দেখি তখন আমাদের নজর থাকে খুব সাধারণ কিছু তথ্যের ওপর, যেমন ধরুন কে কটা মিসাইল ছুড়ল, কার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সফল হলো, এইসব। ব্যাপারটা অনেকটা একটা এক্স-রে রিপোর্টের মতো, যেখানে আমাদের চোখ শুধু ভাঙা হাড়ের সাদা দাগটা খোঁজে। কিন্তু পশ্চিম এশিয়ার ভূরাজনীতির যে জটিল ধাঁধা, সেটাই সাদা কালো এক্স-রে দিয়ে বোঝা সম্ভব না। আর ঠিক এ কারণেই আজকের এই গভীর বিশ্লেষণ। আমরা চেষ্টা করব কিছু একাডেমিক তত্ত্বের সাহায্য নিয়ে এই হামলার পেছনের আসল কেনটা খুঁজে বের করতে। তবে হ্যাঁ, শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে রাখা ভালো, আমাদের এই আলোচনাটা সম্পূর্ণ নিরপেক্ষ। আমাদের উদ্দেশ্য শুধু উৎসে থাকা তথ্য আর তাত্ত্বিক বিশ্লেষণগুলোকে সহজ ভাষায় তুলে ধরা। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। এই যে আমরা খবরের পেছনের কারণগুলো বুঝতে চাইছি, এর শেকড়টা বুঝতে হলে আমাদের অর্থনীতি থেকে ধার করা একটা আইডিয়াকে ভূরাজনীতির চশমা দিয়ে দেখতে হবে। আমরা তো অর্থনীতি ক্লাসে অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের তত্ত্বটা পড়েছি, তাই না? কিন্তু ভূরাজনীতিতে এই অদৃশ্য হাত কিভাবে কাজ করে? আচ্ছা, নোয়াম চমস্কির মতো তাত্ত্বিকরা বলছেন বিশ্ব রাজনীতিতেও ঠিক এরকম একটা অদৃশ্য হাত আছে, যার মূল কাজ হল পশ্চিমা স্বার্থ আর বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। আর এই কাজটা করার জন্য এর প্রধান অস্ত্র হল একটা কৌশলগত দ্বৈতনীতি, বা সোজা কথায় ডাবল স্ট্যান্ডার্ড। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০১১ সালে আরব বসন্তের সময় কায়রোতে যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তখন পশ্চিমা বিশ্ব সেটাকে গণতন্ত্রের বিজয় বলে বাহাবা দিয়েছিল। অথচ ঠিক সেই সময়ই আমেরিকাতে যখন অকিউপাই ওয়াল স্ট্রিট আন্দোলন চলছিল, তখন কিন্তু সেটাকে কঠোর হাতে দমন করা হয়েছিল। মানে, কায়রোর মানুষের গণতন্ত্র চাওয়ার অধিকার আছে, কিন্তু নিজেদের দেশের মানুষ যখন অর্থনৈতিক অধিকার চায়, তখন সে নিয়মটা আর খাটছে না। এই তত্ত্বের সবচেয়ে ক্লাসিক উদাহরণ বোধহয় ইরানের নিজের ইতিহাসেই আছে। ১৯৫৩ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেক যখন দেশের তেল শিল্পকে জাতীয়করণ করলেন, তখন সেটা ব্রিটিশ আর আমেরিকান কোম্পানিগুলোর স্বার্থে সরাসরি আঘাত হানে। আর তার ফল কি হল? সিআইএ আর ব্রিটিশ MI6 মিলে একটা অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। মানে, এই অদৃশ্য হাতের কাছে গণতন্ত্র বড় কথা নয়, বড় কথা হল তাদের স্বার্থরক্ষা হচ্ছে কিনা। এখন প্রশ্ন হল, এই যে স্বার্থের কথা বলছি, এই স্বার্থটা আসলে কি? এর উত্তর পেতে হলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিরে যেতে হবে। আর সেখানেই আমরা একটা নির্দিষ্ট কৌশলের কথা জানতে পারব, আর জানতে পারব সেই কৌশলের একটা মারাত্মক দুর্বলতার কথাও। আসলে ১৯৩৯ সাল থেকে গ্র্যান্ড এরিয়া ডক্ট্রিন নামে একটা তত্ত্ব কাজ করছে, যার মূল লক্ষ্য হল পশ্চিমা বিশ্বের জন্য জ্বালানি আর শিল্প সম্পদের সাপ্লাই চেইন নিশ্চিত করা। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখার জন্যই ব্যবহার করা হয় ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি। মানে, কোনো দেশের সরকার যদি তাদের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে সেই সরকারের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দাও, যেমনটা আমরা সাদ্দাম হোসেন বা হিজবুল্লাহর নেতাদের ক্ষেত্রে দেখেছি। কিন্তু এখানে এই কৌশলের একটা বিশাল ফাঁক থেকে যায়, আর সেটা বোঝা যায় একটা বেশ অবাক করার মতো ডেটা থেকে। এই স্লাইডটি দেখুন, যেখানে এই অঞ্চলের মাত্র ১০% মানুষ ইরানকে শত্রু মনে করে, সেখানে প্রায় ৭৫% মানুষই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে দেখে। এটা কিন্তু একটা বিশাল পার্থক্য। তাহলে আসল প্রশ্নটা হল, যদি ৭৫% মানুষই বিপক্ষে থাকে, তাহলে এই সরকারগুলো টিকে থাকে কিভাবে? এখানেই এই কৌশলের ব্লাইন্ড স্পট বা অন্ধ দিকটা বেরিয়ে আসে। আসলে পরাশক্তিগুলো তো সাধারণ মানুষের সাথে চুক্তি করে না, তারা চুক্তি করে সেই দেশের সামরিক আর প্রভাবশালী এলিটদের সাথে, তাদের টাকা, অস্ত্র আর আন্তর্জাতিক সমর্থন দিয়ে টিকিয়ে রাখে। আর এই ব্লাইন্ড স্পট, মানে জনগণের মতামতকে পাত্তা না দেওয়ার প্রবণতা, এটাই আমাদের ২৮ ফেব্রুয়ারির ঘটনায় নিয়ে আসে। কারণ হামলাটা কিন্তু হঠাৎ করে হয়নি। এই নির্দিষ্ট দিনটি বেছে নেওয়ার পেছনে খুব হিসেব করে ঠিক করা ৩টি কারণ ছিল। প্রথমত, এটা ছিল একটা প্রিএম্পটিভ স্ট্রাইক। গোয়েন্দা সূত্রে খবর ছিল যে ইরান পরের ২৪ ঘণ্টার মধ্যেই একটা বড় হামলা করার পরিকল্পনা করছে।
দ্বিতীয় কারণটা হলো সরকার পতনের সুযোগ খোঁজা। হামলার ঠিক 1 মাস আগেই ইরানে একটা বড় আকারের অভ্যন্তরীণ আন্দোলন হয়েছিল। তো যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের এই ভেতরের দুর্বলতার সুযোগটাই নিতে চেয়েছিল। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কিন্তু এই নিখুঁত দেখতে পরিকল্পনাটা প্রয়োগ করতে গিয়েই কিছু এমন ঘটনা ঘটল যা পুরো হিসাবটাকেই উল্টে দিল। এখানেই আমরা ক্ষমতার এক অদ্ভুত প্যারাডক্স দেখতে পাই। প্রথমেই বুঝতে হবে ইরানের সরাসরি সৈন্য পাঠিয়ে যুদ্ধ করা বা বুটস অন দ্য গ্রাউন্ড প্রায় অসম্ভব একটা ব্যাপার। এটা আসলে একটা মনস্তাত্ত্বিক চাপ। কারণ ইরানের ভূগোলটাই এমন। পশ্চিমে বিশাল জাগ্রস পর্বতমালা, উত্তরে এলবুর্জ পর্বত আর পূর্বে বিস্তীর্ণ লবণের মরুভূমি। প্রকৃতি যেন দেশটাকে একটা দুর্গের মতো রক্ষা করছে। তার মানে লড়াইটা হচ্ছে আকাশপথে। কিন্তু এই আকাশযুদ্ধের খরচ, সেটা এক কথায় আকাশ ছোঁয়া। যুদ্ধের প্রথম 100 ঘণ্টার মধ্যেই শুধু টোমাহক মিসাইল বাবদ আমেরিকার খরচ হয়েছে $3.7 বিলিয়ন, আর এই টাকাটা তাদের বাজেটে বরাদ্দও ছিল না। আর এখানেই খেলাটা সবচেয়ে জটিল হয়ে ওঠে। কারণটা হল হরমুজ প্রণালী। ইরানের ঠিক নিচেই মাত্র 33 কিলোমিটার চড়া এই জলপথ দিয়ে সারা বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। ইরানকে যদি এই পথটা বন্ধ করতে হয়, তার জন্য বড় কোনো যুদ্ধেরও দরকার নেই। শুধু একটা তেলের ট্যাঙ্কারের ছোটখাটো হামলা করলেই বিশ্ব অর্থনীতির পুরো খেলাটাই বদলে যাবে। আর এর ফল কি হবে? তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে, যা সারা বিশ্বে একটা ভয়ঙ্কর মন্দা ডেকে আনবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি লাভবান হবে কে? রাশিয়া। তার মানে নিজেদের প্রধান ভূরাজনৈতিক শত্রুকে নিজের অজান্তেই শক্তিশালী করে তোলা হচ্ছে। তাহলে দাঁড়ালোটা কি? মাটিতে নামা যাচ্ছে না, আকাশযুদ্ধ অর্থনীতিকে ডুবিয়ে দিচ্ছে। তাহলে মূল যে কৌশল, ওই যে ডিক্যাপিটেশন, সেটার কি হলো? এখানে অর্থনীতিবিদ অ্যালবার্ট হার্শম্যানের হাইডিং হ্যান্ড প্রিন্সিপাল নামের একটা তত্ত্ব সামনে আসে, যার মূল কথা হল পরিকল্পনাকারীরা সবসময় প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে অনেক ছোট করে দেখে। আর এখানেই তারা সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভুলটা করে বসেছে। এই ধরনের আক্রমণ জাতীয়তাবাদকে আরও উস্কে দেয়। যেই সাধারণ মানুষগুলো হয়তো 1 মাস আগেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তারাই এখন দেশের ওপর হামলা দেখে সরকারের পক্ষে দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা অনেকটা পৌরাণিক হাইড্রার মাথা কাটার মতো। আপনি একটা মাথা কাটবেন আর তাতে পুরো শরীরটা আরও শক্তিশালী হয়ে উঠবে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার। খবরের শিরোনামের বাইরে গিয়ে যদি আমরা এই তাত্ত্বিক ধারণাগুলো দিয়ে ঘটনাগুলোকে দেখি, তাহলে এই আপাত অগোছালো ভূরাজনীতি অনেক সহজ হয়ে যায়। আর এই সবকিছু আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা দেখলাম যে শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া বা অর্থনৈতিক অবরোধের মতো পুরনো কৌশলগুলো এখন আর আগের মতো কাজ করছে না, বরং হিতা বিপরীত হচ্ছে, বিশ্ব অর্থনীতিকেই পঙ্গু করে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এমন একটা পৃথিবীতে যেখানে বিলিয়ন ডলারের মিসাইল ছুঁড়লে নিজের অর্থনীতিই ভেঙে পড়ে, সেখানে ক্ষমতার আসল মানেটা ঠিক কী? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।